আশ্চর্য, আপনি আমাকে এত কথা শোনাচ্ছেন কেন? আমি আমি কি করেছি আপনাকে? সেটা যদি বুঝতে পারতে তাহলে এই প্রশ্নটা তুমি করতেই না ইমন। আসলে তোমার মধ্যে কোনো গ্রেটফুলনেস নেই, তুমি একটা চূড়ান্ত অকৃতজ্ঞ মেয়ে। কিসের কৃতজ্ঞতা? আপনি কি মনে করেন আপনি আমাকে বিয়ে করে আমার জীবনটা উদ্ধার করে দিয়েছেন, তার জন্য আমি আপনার কাছে কৃতজ্ঞ থাকবো? হ্যাঁ হ্যাঁ করেছি। আমি তোমাকে গগনার হাত থেকে বাঁচিয়েছি। তা না হলে আজকে তোমাকে গগনার বউ হয়ে বাঁচতে হতো সারা জীবন। আমি তোমার লাইফটাকে সেভ করেছি গগনার হাত থেকে। তুমি মনে মনে স্বীকার করো বা না করো, কিন্তু সেটা আমি জানি এবং মানি। কিন্তু তুমি এতটাই অকৃতজ্ঞ যে প্রত্যেক মুহূর্তে আমাকে মনে করে দাও যে তুমি আমাকে অপছন্দ করো, আমার সঙ্গে থাকতে চাও না। কেন? কি মনে করো নিজেকে তুমি? বলো। চুপ করে আছো কেন? বলো। আপনি আমার সঙ্গে এরকম খারাপ ব্যবহার করছেন কেন? আমি কি করেছি? কিছুই তো করিনি আমি। অনেক কিছু করেছো তুমি, অনেক কিছু। তুমি অকারণে আমার জীবনে কমপ্লিকেশনস তৈরি করেছো। আসলে তুমি সুস্থভাবে বাঁচতেই শেখোনি, তুমি কোনো অ্যাডজাস্টমেন্ট শেখোনি। কোনো সাধারণ জিনিস তোমার ভালো লাগে না। তুমি জীবনে কিছু শেখোনি, শুধু গুন্ডামি করতে শিখেছো, জেদ ধরতে শিখেছো, আর কিচ্ছু শেখোনি তুমি। কোনো ভদ্রলোকের জ্ঞান তুমি পাওনি, শিক্ষা পাওনি জীবনে। সাধারণ ভদ্রতাটুকু, কর্তব্যবোধটুকু তুমি শিখেছো আছে তোমার? সারাদিন পর যখন খাটাখাটনি করার পর আমি বাড়ি ফিরছি ক্লান্ত হয়ে, এক গ্লাস জল দেওয়ার বদলে তুমি আমাকে কথা শুনিয়েছো ইমন। আমি তোমার সঙ্গে কথা বলার চেষ্টা করি, কেন? কেন আমি যেসে তোমার সঙ্গে কথা বলে একবার ভেবে দেখেছো? আমি সারাক্ষণ তোমাকে নিয়ে অ্যাডজাস্ট করার চেষ্টা করি ইমন, এখনো করে যাচ্ছি। কিন্তু এরপর হয়তো এমন একটা দিন আসবে যখন সেই চেষ্টা আমি করা বন্ধ করে দেব। হয়তো সেই দিনটা আর বেশি দূরে নয় ইমন, এই কথা বলে রাখলাম। আপনি কি আমাকে ভয় দেখাচ্ছেন? ভয়? কিসের ভয়? কোনো ভয় দেখাইনি আমি তোমাকে। যেটা আমি করব আমি তোমাকে সেটাই বললাম ইমন। মনে রেখো, ইলাস্টিকও টানতে টানতে কিন্তু একসময় ছিঁড়ে যায়। তুমি আমার জীবনে অনেক ধৈর্যের পরীক্ষা নিয়েছো ইমন, আমি অনেক পরীক্ষা দিয়েছি। এবার সত্যি সত্যি আমার ধৈর্যের সীমা শেষ হয়ে যাচ্ছে। শুনুন, একটা কথা আমি আপনাকে পরিষ্কার করে বলে দিতে চাই। সকালবেলা আমি যা করেছি তার জন্য আমি বিন্দু মাত্র অনুতপ্ত নই। আমার মনে হয়েছে আমি যা করেছি একদম ঠিক করেছি। একজন মেয়ে হয়ে আরেকজন মেয়েকে অপমানিত হতে দেখতে আমি একটু মানতে পারিনি। আর আমার মনে হয়েছিল আমি ওই লোকটাকে নিজের হাতে শাস্তি দেব, আর আমি তাই করেছি। ওই লোকটাকে এই বাড়িতে আনার প্রয়োজন ছিল, আর তার জন্য আমার যেটা করার দরকার ছিল আমি সেটাই করেছি। আর আমার মনে হয় আমি যথেষ্ট ঠিক কাজ করেছি। আর যদি আমার বাপি বেঁচে থাকতেন তাহলে আমাকে এই কাজটার জন্য প্রাণ ভরে আশীর্বাদ করতেন। আসলে আমার বাপি তো আপনাদের মতো নয়। আমার বাপের মন অনেক বড়, খুব উদার প্রকৃতির মানুষ উনি। আর আমার বাপি আমাকে যা শিক্ষা দিয়েছে তার সৎ ব্যবহার বোধহয় আমি এই প্রথমবার করতে পেরেছি, আর তার জন্য আমি গর্বিত। শাট আপ! তোমার বাবাই একমাত্র পৃথিবীতে আদর্শবান মানুষ, আর বাকি সবাই ভেজাল, এমন মনে করার কোনো কারণ নেই। তুমি তোমার বাবাকে নিয়ে অবসেসড, তাই তুমি কথায় কথায় তোমার বাবার তুলনা টানো। তোমার বাবা ছাড়া পৃথিবীতে অন্য কোনো মানুষ তোমার সামনে মানুষের মর্যাদাই পায় না। না, পাইনি, আর কোনোদিনও হতে পারবেও না। কারণ আমার বাপির মতো হতে গেলে না অনেক জন্ম তপস্যা করতে লাগবে। আপনি কি নিজেকে আমার বাপির সঙ্গে কম্পেয়ার করছেন নাকি? কোনোদিনও পারবেন না। আমার বাপির মতো হতে আপনি কোনোদিনও পারবেন না। আপনি আমার বাপির নখের যোগ্য না। না, হতে চাইও না। তোমার বাপি তোমার জীবনে তোমার আদর্শ হতে পারে, কিন্তু তিনি আমার আদর্শ নন। ওই তো একটা ছোট জায়গায় ছোট গণ্ডির মধ্যে বড় হয়েছে। বাইরের বড় পৃথিবীটাকে তো কোনোদিন দেখোইনি, সুযোগও পাওনি, ইচ্ছেও প্রকাশ করনি। ওই কটা লোককে চোখের সামনে দেখে বড় হয়েছে তুমি। কুয়োর ব্যাঙের মতো একটা ছোট জায়গাকে ঘিরে তোমার জীবনটা। তার বাইরে পৃথিবীতে কি আছে তুমি জানো না, জানার ইচ্ছেও তোমার নেই। শোনো ইমন, শুধু লেখাপড়ায় ভালো হলে কিন্তু বড় মানুষ হওয়া যায় না। জীবনে বড় হতে গেলে মনটাকে বড় করতে হয়, চরিত্রের মধ্যে অনেক গুণ থাকা দরকার, তুমি জানো? বুঝতে পেরেছো কথাটা? শুনুন, ওইভাবে কথা বলবেন না আপনি আমার সঙ্গে। এরকম চিৎকার চেঁচামেচি করে কেউ আমার সঙ্গে কথা বলে না, আর বললো আমি কিন্তু সেটা সহ্য করবো না। কি করবে তুমি? কি করতে পারো তুমি? দেখি কতটা ক্ষমতা তোমার। দেখি না আজ প্রমাণ হয়ে যাক কতটা কি করতে পারো। বাড়ি থেকে বেরিয়ে যাবে তো? যাও। একবার বাড়ি থেকে বেরিয়ে গেলে বুঝবে জীবনটা কত কঠিন। মাথার উপরে ছাদ না থাকলে, প্রিয়জনের আশীর্বাদ না থাকলে জীবন কতটা কঠিন হয়, তখন বুঝবে তুমি।
পয়সা দিয়ে সবকিছু কেনা যায় নাই। তোমার স্কলারশিপের টাকা আর তোমার বাপির ওই টাকা দিয়ে তোমার জীবনটা চলতে পারে না। জীবনে চলার জন্য আরো অনেক কিছু প্রয়োজন, আর সেই আরো অনেক কিছুটা তুমি এই বাড়ি থেকে পেয়ে গেছো, কিন্তু তোমার সেটা সহ্য হচ্ছে না, তুমি সেটা নিতে পারছো না। রণ, মাঝে মাঝে তোমাদের ঘর থেকে এত চিৎকার চেঁচামেচির আওয়াজ আসে যে বাড়ির পরিবেশটা একটু ঘেঁটে যায়। তোমার অন্তত ভাবা উচিত, মনে রাখা উচিত যে এ বাড়িতে শুধু তোমরা থাকো না, আমরাও তো আছি, বলো না? মানে এক্ষুনি একটা অদ্ভুত সিচুয়েশন হলো, তাই মেজমামুর সঙ্গে পাড়ার কিছু লোক দেখা করতে এসছে। এবার তারা তো এই সমস্ত চিৎকার চেঁচামেচি শুনে মেজমামুকে প্রশ্ন করেছে যে ঘর থেকে এরকম চিৎকার চেঁচামেচি হচ্ছে কেন। মেজমামু কোনো রকমে ম্যানেজ করেছে, কিন্তু যারা এসেছে তারাও তো বোকা নয়, বলো? তারা তো স্পষ্ট বুঝতে পারলো যে মেজমামু ব্যাপারটা ম্যানেজ করার চেষ্টা করছে। আমি ওদিক দিয়ে আসছিলাম তোমার খাবার নিয়ে, তাই ওদের কথা শুনতে পেলাম। মুখটা একেবারে শুকিয়ে গেছে। চুকবি, অফিস থেকে ফিরে তো কিচ্ছু খাওয়া হয়নি। অবশ্য তোমার বউ শিক্ষিতা মেয়ে, স্কলারশিপ পাওয়া মেয়ে, তার প্রায়োরিটি হচ্ছে গিয়ে জীবনে শুধুই বড় ডাক্তার হওয়া। বড় ডাক্তার হওয়া মানে তো এই নয় যে সে সেন্সিবল মানুষ হবে। তার এই কথা মনে নাই থাকতে পারে যে বর সারাদিন কাজকর্ম করে এসেছে, তাকে অন্তত একটু চাচল খাবার করে দিই। আচ্ছা রনা, আমাকে একটা কথা বলো তো, বিয়ে যখন তুমি করবেই ঠিক করলে, তখন তুমি এমন একটা মেয়েকে কেন বিয়ে করলে যে তোমার মিনিমাম যত্ন এতটুকু করে না? জীবনে তুমি কি পেলে রনু? কি পেলে বলো? হয়তো কিছুই পাওনি, সেটা তোমার চিৎকার চেঁচামেচি শুনলেই বোঝা যায়। তোমার খারাপ লাগা দেখলে আমার খারাপ লাগে, তাই এই কথাগুলো আমি বলে ফেলি। তুমি কিছু মনে করো না। এনিওয়ে, এটা আমি এখানে রেখে যাচ্ছি। আর দেরি না করে খেয়ে নিও, পিত্তি পড়বে। রূপকথা দি, তোমার সঙ্গে আমি এখানে কোনো কথা বলতে আসিনি, তাই তোমার সঙ্গে আমি কোনো কথা বলবো না। কিন্তু আমার সঙ্গে তো তোমায় কথা বলতেই হবে। আর আমি যেটা বলবো সেটা তোমাকে শুনতেও হবে। আমাকে জড়িয়ে এতক্ষণ ধরে এত কথা যখন তুমি বলতে পেরেছো, তখন তার দায়িত্ব এখন তোমাকে নিতেই হবে। ইমন, রনুর সঙ্গে তুমি খারাপ করে কথা বলো, ওটা সহ্য করে নেয়, কিন্তু আমার সঙ্গে যদি তুমি খারাপ করে কথা বলো, আমি তো সেটা কিছুতেই সহ্য করব না। অ্যান্ড মোর ওভার, তোমার সঙ্গে আমার কোনো কথা নেই, সেজন্য তুমি আমার সঙ্গে কোনো কথা বলতেই এসো না। আমি জানি আমার কথা শুনতে তোমার ভালো লাগে না, না লাগারই কথা। আমি যদি তোমার জায়গায় হতাম তাহলে হয়তো আমারও ভালো লাগতো না, তাই দোষটা আমি তোমাকে দেব না। শুধু একটাই কথা বলবো, একদিন তোমাকে আমি কথা দিয়েছিলাম রূপকথাতে, যে আমি তোমার কথায় কোনো উত্তর দেব না। আর মিস্টার চ্যাটার্জিকে আমি কথা দিয়েছিলাম যে আমি তোমার সঙ্গে এমন করে কোনো কথা বলবো না যাতে তুমি হার্ট হও। কিন্তু আমি আজকে বাধ্য হচ্ছি একটা কথা বলতে, কারণ সেটা না বললে আমি নিজেকেই কোনোদিনও ক্ষমা করতে পারবো না, আর সেই জন্য তোমাকে এটা শুনতে হবে। আচ্ছা একটা কথা বলো তো রূপকথাদি, আমি যদি রোজ কলেজ থেকে ফিরে এসে আমার হাজবেন্ডের জন্য খাবার বানাতে বসতাম, রোজ আমার হাজবেন্ডকে খাবার এগিয়ে দিতাম, সেবা যত্ন করতাম, তাহলে তোমার ভালো লাগতো তো? এই যে আমি তোমাকে সুযোগটা করে দিই যাতে তুমি রোজ আমার হাজবেন্ডকে, মানে তোমার বন্ধুকে খাবার গুছিয়ে দিতে পারো, সেবা যত্ন করতে পারো, তার জন্য তো তোমার আমার কাছে কৃতজ্ঞ হওয়া উচিত। উল্টে তুমি আমাকে কথা শোনাচ্ছ। নিজের বুকে হাত রেখে একবার সত্যিটা বলতে পারবে
যে আমি যে কথাগুলো বললাম সেগুলো স্বীকার করার মতো সৎ সাহস আছে কিনা তোমার? আজ তাকে বললো না, বলেছি না তোকে, আমার ওই মানুষটা, আমার স্বামীটা তো ডাক্তার ছিল, কিন্তু অহংকার ছিল না। মাটির মানুষ ছিল সে। আমি তোমার নামটা কতবার জিজ্ঞেস করেছি, বলনি তো আমাকে। না, বলিনি। তার কারণ হচ্ছে যে, আচ্ছা, ওই মানুষটা যদি এই পৃথিবীতে এখনো থাকে, এখনো যদি বেঁচে বলতে থাকে, সুস্থ থাকে, তাহলে তো সে হয়তো অনেক নাম করা ডাক্তার হয়ে গেছে। কুসুম দোলা